তোর কারণে ফিরে আসা লেখিকা ছায়ালিপি। গালিব তুবা বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রিপোর্ট দেখছে। ডাক্তার: মিস তুবা, আপনার তো অনেক উন্নতি হয়েছে। ঠিকমতো ওষুধ খেলে আপনি খুব তাড়াতাড়ি আপনার স্মৃতিশক্তি ফিরে পাবেন আশা করা যায়। গালিব তুবা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলো। গালিব অনেক খুশি, তাই তুবাকে বলল, সুইটহার্ট, আমি কি একটা তোমাকে চুমু দিতে পারি? তুবা: কি, পাবলিক প্লেসে এসব? গালিব: কেন, আমি তো আমার বউকে চুমু খাবো, তাতে পাবলিকের কি? তুবা আর কিছু না বলে মাথা নাড়িয়ে সায় দিল। গালিব তুবার গালে একটা চুমু দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তুবা লজ্জায় লাল হয়ে গেছে। গালিব আবার মাথা ঝুঁকিয়ে অন্য গালে চুমু খেলো। তুবা চমকে গিয়ে বলল, কি একবার খেতে দিয়েছি বলে কি বারবার চুমু খাবেন? গালিব: চুমু দিব না তাহলে আর কি? ভালো লাগেনি তোমার? তুবা: আমাকে জিজ্ঞাসা করিয়েন না, আমার কাছে উত্তর নেই। লাজুক হেসে। গালিব তুবার কথা শুনে হেসে তুবার ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে দিল। তুবা তো গালিবের এমন কাণ্ডে কান লাল হয়ে গেছে লজ্জায়। তুবা মনে মনে আওড়ালো, আজ বাড়ি চলুন, আমি দেখাচ্ছি মজা। দুইজন বাড়ি ফিরে আসলো। তুবা তো গালিবের সাথে কথা বলছে না। পুরো রাস্তা তুবা কথা বলেনি। গালিব বুঝতে পেরেছে তুবা রাগ করেছে পরে এমন কাণ্ড করাতে। রুমে এসে তুবা চিল্লানো শুরু করে দিল। গালিব: সুইটহার্ট, কি হয়েছে? মরিচ খেয়েছো? ঝাল লেগেছে? মিষ্টি দেব তোমাকে? তুবা: আপনি কেন হসপিটালে এমন করলেন? গালিব: কি করলাম সুইটহার্ট? তুবা: চুমু কেন খেলেন? সুইটহার্ট গালিব: সুইটহার্ট, তোমার ঠোঁট দেখলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর তোমার ঠোঁট আমার সামনে আসলে তো গ্লেজ গ্লেজ দেয় কেন বলো তো? তুবা: লিপস্টিক দেই সেজন্য। গালিব: কেন? তুবা: আপনার জন্য। গালিব তুবার পাশে চেয়ে থেকে বড় বড় চোখ করে অবাক হয়। গালিব: আই লাইক ইট সুইটহার্ট, তোমার এই সত্যি কথাটা আমার অনেক ভালো লেগেছে। অনি আর মিসেস ফাতেমা আজ বিকেলে বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পথে কয়েকটা ছেলে অনিকে টিজ করে। অনি কিছু না বলে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু ছেলেগুলো অনির পেছন পেছন এসে খারাপ খারাপ কথা বলা শুরু করে। মিসেস ফাতেমা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ছেলেকে গিয়ে থাপ্পড় মারে। মিসেস ফাতেমা: বেয়াদব ছেলে, মায়ের বয়সী একজন মহিলার সামনে এভাবে কথা বলতে লজ্জা লাগে না? ছেলেগুলো মিসেস ফাতেমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মিসেস ফাতেমা ইটের উপর পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে যায়। অনি দৌড়ে এসে মিসেস ফাতেমার কাছে যায়। গিয়ে দেখে মিসেস ফাতেমা অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ সময় পার হয়ে গেছে সেটা জানা নেই, কিন্তু কিছু লোক মিসেস ফাতেমার চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে আসে। মিসেস ফাতেমা জ্ঞান আসার সাথে সাথে অনেকে খুঁজতে লাগে, কিন্তু লোকজন বলে, আপনিই তো রাস্তায় একাই পড়েছিলেন, আর কেউ ছিল না। মিসেস ফাতেমা নিজের ফোন খুঁজতে লাগে, কিন্তু ব্যাগে ফোন কিছুই সে পেল না। একজন লোক বলল, আমরা শুধু আপনাকে পেয়েছি আর কিছু সবজি, তাছাড়া আর কিছুই ছিল না। মিসেস ফাতেমা: আমাকে একটা ফোন দিন প্লিজ, আমার ছেলেকে ফোন দেব। একজন একটা ফোন বের করে মিসেস ফাতেমাকে ফোন দিল। ফোন পেয়ে জিসানের নাম্বারে ডায়াল করলো মিসেস ফাতেমা। 5-6 বার রিং হওয়ার পরে জিসান ফোন তুলেনি। মিসেস ফাতেমা হতাশ হয়ে ফোন রেখে দিল। একবার ভাবলো তুবাকে ফোন দিবে, কিন্তু তুবা টেনশন করবে দেখে আর ফোন দিল না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। দেখে জিসান বাইরে বেরিয়েছে অনিরে খুঁজতে, কিন্তু কোনো খবর নেই। যেই বাজারে অনিরা বাজার করতে যায় সেখানে জিসান গিয়ে শোনে তারা সেই বিকেলে বাজার করে চলে গেছে। একটু পরে জিসানের ফোন বেজে উঠল। জিসান ফোন বের করে দেখে একটা আনসেভ নাম্বার থেকে কল এসেছে। জিসান ফোন রিসিভ করার সাথে সাথে মিসেস ফাতেমা কেঁদে দেয়। মিসেস ফাতেমা: বাবারে, আমি বৌমাকে হারিয়ে ফেলেছি। জিসান: আম্মু কোথায় তুমি? আর কি বলছো এসব? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আর কি হয়েছে অনির?
মিসেস ফাতেমা, কিছু টোকাই ছেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করায় আমি তাদের একজনকে মেরেছিলাম। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি আর অনেকে দেখতে পাইনি। জিসান, আম্মু তুমি এখন কোথায় আছো? আমাকে বলো, আমি আসছি। মিসেস ফাতেমা জিসানকে লোকেশন পাঠিয়ে দিল। জিসান লোকেশনের জায়গায় চলে আসলো। জিসান এসে তার মাকে নিয়ে গেল। কোথায় এই ঘটনা ঘটেছে সেইখানে আমাকে নিয়ে চলো। মিসেস ফাতেমা সহ কিছু লোক জিসানকে সেই জায়গায় নিয়ে গেল। জিসান আশেপাশে ভালোভাবে দেখে নিল কোথাও সিসিটিভি আছে কিনা। ঘটনার স্পটের পাশে একটা দোকান দেখা যায় যেখানে সিসিটিভি আছে, কিন্তু সেই দোকান বন্ধ। জিসান, চাচা এই দোকানটার মালিক কে? কোথায় পাওয়া যাবে একটু বলবেন? ভদ্রলোক, এটা আমার ভাতিজার দোকান, আর একটু অসুস্থ তাই দোকান খোলেনি। জিসান, চাচা ওনাকে একটু ফোন করে আসতে বলবেন। ভদ্রলোক তার ভাতিজাকে ফোন করে আসতে বলল। 5 মিনিট পরে তার ভাতিজা আসে। দোকানে ঢুকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে জিসান। সিসিটিভি ফুটেজে জিসান দেখতে পায় অনেকে তারা প্রথমে থাপ্পড় মারে, তারপর টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। জিসান আর কিছু না ভেবে গালিবকে ফোন দিল। গালিব, হ্যাঁ জিসান বলো। আসলে আমি তুবাকে রেখে একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম, তাই তোমার সাথে কথা হয়নি। জিসান, ভাইয়া অনেকে কিডন্যাপ করেছে। গালিব, হোয়াট? কি বলছো? কে কিডন্যাপ করেছে? জিসান, সেই ছেলেদের 3 জন আর সাথে আরো 3 জন ছিল। রাজ ভাইকে বলে তুমি একটু লোকেশন ট্র্যাক করো প্লিজ। গালিব, ওই বাস্টারদের আমি আর এবার ছাড়বো না। তুমি দাঁড়াও, আমি রাজকে ফোন করছি। জিসান ফোন কেটে দিল। ভদ্রলোক, বাবা এদিকে একটা পরিত্যক্ত বাড়ি আছে, তুমি চাইলে আমরা তোমার সাথে ওইখানে গিয়ে দেখতে পারি। জিসান, চাচা আপনি বয়স্ক ব্যক্তি, আপনার কষ্ট হবে না? আমি আপনার ভাতিজাকে নিয়ে যাচ্ছি। ভদ্রলোকের ভাতিজা বলল, ভাইয়া আমি এদের ভালো করে চিনি, এরা নেশাখোর। ওই বাড়ির দিকে তাদের আস্থানা। মিসেস ফাতেমা, তাহলে পুলিশকে খবর দিই আমরা। জিসান, না আম্মু, আগে আমি গিয়ে দেখি কি অবস্থা, তারপর বাকিটা দেখা যাবে। জিসান ওই ছেলেকে নিয়ে ওই বাড়ির দিকে গেল। মাঝ রাস্তায় গালিব ফোন করলো। গালিব, জিসান, রাজ বলল তুমি যেখানে আছো তার আশেপাশে লোকেশন দেখাচ্ছে। জিসান, ভাইয়া আমি মনে হয় তাদের আস্তানা পেয়ে গিয়েছি, আমি সেই দিকেই যাচ্ছি। গালিব, আচ্ছা আমি একটু পরে ল্যান্ড করব ওইখানে, তুমি যাও দেখে আসো। আর হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করবে না, বলে দিলাম। জিসান, সেটা আর বলতে, ওরা জানে না কার বুকে হাত দিয়েছে। আজ আমি ওদের কলিজাটা মেপে দেখব। ওই ছেলে জিসানকে দেখিয়ে দিল ওই যে ওই বাড়িতে ওরা নেশা করে। জিসান, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একাই যেতে পারবো। ছেলেটা, ভাইয়া আপনি একা যাবেন না, জানি না ওরা কতজন আছে, যদি আপনার কিছু করে ফেলে তখন কি হবে? জিসান, আরে টেনশন নিও না, আমি যাই দেখি, আর হেল্প লাগলে তোমার চাচাকে ফোন দেব। ছেলেটাকে রেখে জিসান বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির কাছে যেতেই অনির কান্নার আওয়াজ ভেসে আসলো। জিসান দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ল। জিসান যা দেখলো তা দেখে জিসানের শরীর সমস্ত রাগে ফুলে উঠল। জিসান দেখলো অনেকে 4-5টা ছেলে হাত পা বেঁধে রেখেছে। একজন অনির জামার 2 হাত টেনে ছিঁড়ে দিচ্ছে, একজন তার ফোনে ভিডিও করছে। ছেলেগুলো জিসানকে দেখে বলল, এই ডট আবার কে রে? ও এই সময় চলে এসেছে। জিসান গিয়ে জোরে একটা লাথি মারলো। অনির ওপর থেকে ছেলেটা ছিটলে এক কোণে গিয়ে পড়লো।
5 জন জিসানের দিকে হামলিয়ে আসলে হামলিয়ে আসে। জিসান সবাইকে পাঞ্চ মারে একটা একটা করে, তাতেই সবাই পড়ে যায়। জিসান, আমি তোদের কিছু করব না, তোদের জম আসছে, একটু অপেক্ষা কর। নানি নানি নারীর কথা মনে করিয়ে দেবে। জিসান একজনের মাথার চুল টেনে তুলে ওপরের দিকে দেখল। জিসান, এই যে দেখ, তোর জম দ্রুত চলে এসেছে। হেলিকপ্টারের বাতাসে মনে হচ্ছে সব কিছু উড়ে যাবে এমন অবস্থায়। গালিব নিচে নেমে আসে। তার মধ্যে 3টা ছেলের কলিজা কেঁপে ওঠে গালিবকে দেখে। 3জন দৌড়ে গালিবের পা জড়িয়ে ধরল। ভাই, আমরা জানতাম না এটা আপনার পরিবার। যদি জানতাম তাহলে কোনোদিনও এই কাজ করতাম না। গালিব একবার অনির মুখের দিকে তাকালো। মাহারা বোন তার, যাকে কিনা কোনোদিন ফুলের টোকাও দেয়নি, আজ তার এই অবস্থা। গালিব, জিসান তুমি অনিকে নিয়ে বাড়ি যাও, আমি এটা দেখছি। জিসান গালিবের কথা মতো অনিকে নিয়ে যাচ্ছে। অনি কেমন যেন পাথরের মতন হয়ে গেছে। নিজের বোনের এই অবস্থা দেখে গালিবের রক্ত টকবক করছে। জিসান অনিকে নিয়ে চলে গেল। গালিব নিজের কোমরের বেল্ট খুলে সব কয়টাকে সাপ পেটার মতো মারল। প্রতিটা আঘাতে পর ফেটে 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 রক্ত বের হওয়া শুরু করে, প্রায় আধমরা করে দেয়। মারতে মারতে ছেলেগুলো কথা বলার মতন শক্তি নেই, তবুও গালিবের পা ধরে জীবন ভিক্ষা চায়। গালিব, তোদের মতো নিজ মনের কিডদের বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আজ আমার বোন না হয়ে অন্য কারোর বোন এখানে থাকলে এতক্ষণে তোরা মেয়েটাকে ছিঁড়ে খেতি কুকুরের মতন। তোদের মতন রেপিস্টদের বাঁচিয়ে রাখলে আমার মরা মায়ের আত্মা কেঁদে উঠবে। গালিব সব কয়টাকে হেলিকপ্টারে বস্তার মতন করে তুলল অভিসহ। গালিব পাইলটকে বলল কক্সবাজারে যেতে। পাইলট গালিবের কথা মতো কক্সবাজারে গেল। গালিব, একদম সমুদ্রের মাঝখানে নিয়ে চলুন। গালিবের কথা মতো পাইলট সমুদ্রের মাঝখানে আসলো। গালিব সব কয়টাকে লাথি মেরে সমুদ্রের মাঝখানে ফেলে দিল। যা, এখন তোরা মাছের শিকার হ। তোদের মতন রেপিস্টদের শাস্তি এটাই, সেটা হচ্ছে মৃত্যু। এখন উপরে গিয়ে বাকি শাস্তি ভোগ কর। জিসান অনিকে নিয়ে আর মিসেস ফাতেমাকে নিয়ে বাড়ি যাচ্ছে। অনেক কোনো কথা বলছে না কারোর সাথে। পুরো রাস্তা একদম পাথর হয়ে বসেছিল। বাড়ি এসে জিসান নিজের রুমে দিকে গেল অনিকে নিয়ে। জিসান অনিকে নিয়ে বাথরুমে গেল। অনি, ছুবেন না আমাকে, চলে যান আপনি। জিসান, রাঙাবো, আমি তোমার হাজবেন্ড, দেখো ভালো করে। অনি, আমি নষ্ট হয়ে গেছি, ছেড়ে দিন আমাকে। জিসান অনিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জিসান, তুমি আমার কাছে সব থেকে পবিত্র, কিছু হয়নি তোমার। অনি জিসানের সাথ খামচে ধরে কান্না করে দেয়। অনি, কেন আমার সাথে এমনটা হলো, কেন? অনি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। জিসান অনিকে ফ্রেশ করিয়ে বেডে শুইয়ে দেয়। ডাক্তারকে ফোন করার জন্য ফোন হাতে নিল। ঠিক সে সময় গালিব ফোন দেয়। জিসান, হ্যাঁ ভাইয়া বলো। গালিব, শোনো, অনিকে হসপিটালে নিও না, তুমি আম্মু অনিকে নিয়ে রেডি থাকো, আমি আসছি। আমরা এখন আমরা অনিকে ঢাকায় নিয়ে যাব। জিসান, ওকে ভাইয়া। গালিব, ওদের আমি জমের দুয়ারে রেখে এসেছি, তুমি আমার বোনের খেয়াল রাখো, আমি আসছি। গালিব অনিদের বিয়ে খান ম্যানশনে গেল। রাত 3টা বাজে, সবাই ঘুমাচ্ছে। গালিব জিসানকে অনির রুমের চাবি দিল আর মিসেস ফাতেমাকে গালিবের একটা রুম দেখিয়ে দিল। গালিব, আম্মু আপনি এখন বিশ্রাম নিন, কালকে
কথা হবে। গালিব নিজের রুমে এসে দেখে তুবা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। গালিব আর তুবাকে ডাকলো না, ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়লো। সকালবেলায় তুবা মিসেস ফাতেমাকে দেখে চমকে ওঠে। তুবা, আম্মু তুমি কখন এলে আর তোমার মাথায় কি হয়েছে? মিসেস ফাতেমা, রাতে এসেছি মা, তোর শরীর ভালো আছে তো? তুবা, ভালো আছে, কিন্তু কাল রাতে কখন এসেছো? আর তুমি বলছো না আর তুমি আর তুমি বলছো না কেন তোমার মাথায় কি হয়েছে? আমি তো অনেক রাতে ঘুমিয়েছিলাম। মিসেস ফাতেমা তুবাকে সবকিছু খুলে বলে। তুবা সব শুনে অনির রুমের দিকে গেল। জিসান রুম থেকে বের হচ্ছিল। ভাইয়া, অনির কি অবস্থা এখন? জিসান, ভালো না রে বনু, ওর অনেক ও অনেক আঘাত পেয়েছে। এইগুলো থেকে বেরো বেরোতো বের হতে অনেক সময় লাগবে। তুবা অনির কাছে গেল। অনি তুবাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। তুবা নিজেও কান্না করছে। তুবা, এই মেয়ে এদিকে তাকাও, তোমার কিছু হয়নি, সব ঠিক আছে, একদম ভয় পাবে না। গালিব, অনি গালিবকে দেখে কান্না করে দেয়। এই কান্না যেন গালিবের বুকে লাগছে। তার বোনের কান্না সহ্য হচ্ছে না। গালিব কাছে এসে অনির চোখে পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না আপু, তোর তোর সাথে যারা খারাপ করেছে তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছে। তুই কেন কান্না করবি? তুই তো কোনো দোষ করিসনি। তুবা, আমিও তো সেটাই বলছি, কান্না করবে না একদম। গালিব, তুমি তুমি ওকে রেডি করাও, আমি ডাক্তারের কাছে যাব। তুবা গালিবের কথা মতো অনিকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নিল। অনি, জিসান, তুবা, গালিব ডাক্তারের কাছে আগে কথা বলল। ডাক্তার যেহেতু গালিবের স্কুল ফ্রেন্ড ছিল, তাই সবকিছু খুলে বলে। ডাক্তার অনিকে ভালোভাবে দেখে কথা বলল অনির সাথে। তারপরে তুবাকে আর অনিকে বাইরে পাঠিয়ে দিল ডাক্তার। গালিব, অনি অনেক ভয়ের মধ্যে আছে। তোরা যত পারিস ওকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবি, বেশি বেশি কথা বলবি। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো খাওয়াবি। আর হ্যাঁ, কোনো সময়ের জন্য একা রাখা যাবে না, অনিকে সুসাইড করার চেষ্টা করতে পারে। গালিব, আচ্ছা দোস্ত, ঠিক আছে। ডাক্তার, জিসান সাহেব, বউকে অনেক বেশি সময় দিতে হবে। এখন আপনি পারেন আপনার ওয়াইফকে সম্পূর্ণ সুস্থ করতে। আপনার ভালোবাসা পারে অনেকে এই ট্রমা থেকে বের করে আনতে। জিসান, আমি যত সম্ভব চেষ্টা করব ডাক্তার। ওর কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। গালিব আর জিসান ডাক্তারের সাথে কথা বলা শেষ করে অনিদের নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে তুবা অনিকে রেখে নিজের রুমে গেল। গালিব বেডে বসেছিল, চোখ মুখ অন্ধকার করে। তুবা এর আগে কখনো গালিবকে এইভাবে দেখেনি। তুবা গালিবের কাছে এগিয়ে এসে ঘাড়ে হাত রাখলো। গালিব সেভাবে বসে বলল, সুইটহার্ট, কিছু বলবে তুমি? তুবা, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। গালিব, আমিও চাই সব ঠিক হয়ে যাক। তুমি এগুলো বেশি চাপ নিও না সুইটহার্ট, তুমি মন দিয়ে পড়াশোনা করো। তুবা, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। আজ অফিসে যাবেন না? মালিক, যাবো তো। আচ্ছা, তুমি অনেক খেয়াল রাখো, আমি অফিসে গেলাম। গালিব অফিসে চলে গেল। জিসান দেখে অনি জানালায় দাঁড়িয়ে আছে একা, চুল এলোমেলো করে। জিসান অনির কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরল। অনি চোখ বন্ধ করে চিল্লিয়ে ওঠে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। জিসান অনিকে ছেড়ে দিয়ে বলল, রাঙাবউ দেখো, এটা আমি, ভয় পাচ্ছ কেন? এটা এটা আমি তো। অনি চোখ খুলে তাকালো জিসানের দিকে, তারপরে কান্না করা শুরু করে দিল। জিসান অনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জিসান, কিছু হয়নি লক্ষ্মীটি, সব ঠিক হয়ে যাবে। চুলের কি অবস্থা হয়েছে বলো? এসো তোমার চুলে তেল দিয়ে দেই। জিসান অনিকে নিয়ে এসে বসিয়ে দিল। তারপরে মাথায় আস্তে আস্তে করে মাথায় তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়া শেষ করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিল।
জিসান, বাহ রাঙাবো, তোমাকে তো বেনুনিতে বেশ সুন্দর লাগছে। অনি জোর করে হাসার চেষ্টা করলো। দিন যেতে লাগলো। তুবার আজ রেজাল্টে লাস্ট পরীক্ষা। গালিব প্রতিদিন তুবাকে নিয়ে যায় আবার নিয়ে আসে। আজ গালিবের একটু আসতে দেরি হচ্ছে, তাই তুবা অপেক্ষা করছিল। পিছন থেকে একটা ভদ্রমহিলা তুবাকে ডাকলো। ভদ্রমহিলা, মা তোমার সাথে একটু কথা বলা যাবে? তুবা, জি আন্টি বলুন। ভদ্রমহিলা, তোমার নাম কি? তুবা, জি তুবা খান। ভদ্রমহিলা, বাহ সুন্দর নাম। আচ্ছা, তোমাকে যে প্রতিদিন রেখে যায় তোমার ভাই তাকে আমার মেয়ের পছন্দ হয়েছে। তুমি যদি তোমার বাড়ির অ্যাড্রেসটা দিতে তাহলে আমি প্রস্তাব নিয়ে যেতাম। তুবা ভদ্রমহিলার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। পেছন থেকে গালি বলে উঠল, আন্টি একটু কথা বললে আন্টি একটু কথা বললে দেখে শুনে বলুন। আপনার হবু মেয়ের জামাই তো এখানে, আমার সাথে কথা বলুন। তুবা গালিবের এমন কথা শুনে সাত আসমানে চলে যাওয়ার মতন অবস্থা। ভদ্রমহিলা, আসলে বাবা আমি তোমার সাথে কথা বলতাম, তোমাকে না পেয়ে তোমার বোনের সাথে কথা বলছিলাম। গালিব, আন্টি ও তো আর কয়দিন পরে আমার বাচ্চার মা হবে, আর আপনি ওকে বোন বানিয়ে দিচ্ছেন? ভদ্রমহিলা, কি? গালিব, হ্যাঁ ঠিক শুনেছেন, ও আমার ফিউচার বেবির মা। আর আপনি যদি মেয়ের বিয়ে দেন এতে এতই শখ চাপে তাহলে আমাকে বলিয়েন, আমি আবার বিয়েটা খুব ভালোই দিতে পারি। ভদ্রমহিলা, আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার বিয়ে হয়েছে। গালিব, সমস্যা নেই আন্টি। ভদ্রমহিলা চলে গেল। তুবা গাড়িতে না উঠে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। গালিব, আরে সুইটহার্ট এদিক কই যাচ্ছ? তুবা, আপনার না বিয়ে করার শখ হয়েছে, যান আপনি বিয়ে করুন। গালিব তুবাকে পেছন থেকে কোলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গেল। গালিব, সুইটহার্ট 1 মাস আমাকে তোমাকে টাচ করিনি, এখন কি তুমি চাও তোমার উপন্যাসের নায়কের মতন গাড়িতে বেসামাল হয়ে বাসর সেরে ফেলি? তুবা, এই না, আমি তেমন কিছু চাই না, আমার আপনি হলেই চলবে, আর কাউকে লাগবে না। গালিব তুবার কপালে চুমু খেয়ে চলে গেল ড্রাইভিং সিটে। গালিব, সুইটহার্ট আজ তো তোমার পরীক্ষা শেষ, বলো কি ট্রিট চাও? তুবা, তেমন কিছুই না, আজ সবাই মিলে একটু ঘুরতে যাব। গালিব, কোথায় ঘুরতে যেতে চাও? তুবা, আমার স্বপ্নের দেশে, যেখানে আমি স্বপ্নে যাই। গালিব, তোমার স্বপ্নের দেশে কোথায় যেন সুইটহার্ট? তুবা, সেটা তো আমি নিজেও জানি না। গল্প করতে করতে তুবা বাড়ি চলে আসে। অনি আর জিসান দাঁড়িয়েছিল ফুল নিয়ে আজ পরীক্ষা শেষ বলে অনি তুবাকে শুভেচ্ছা জানাবে, তাই জিসান ফুল নিয়ে এসেছে। অনি অনেকটা ঠিক হয়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে মনমরা হয়ে থাকে। আর জিসান এ কয়দিন তো এত ভালোবাসা দিয়েছে যাতে অনি সবকিছু ভুলে যায়। তুবা ফুলের তোড়া নিয়ে অনিকে আর জিসানকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল। গালিব এসে তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেতে লাগলো। তুবা গালিবের এমন আচমকা আক্রমণে কেঁপে উঠল। করছেন কি? আমি তো ঘেমে আছি, ফ্রেশ হয়ে নেই আগে, তারপর না হয়। গালিবার কিছু না বলে গালিবার কিছু না বলতে দিয়ে তুবার অধরে ডুব দিল। তুবাও গালিবকে সাড়া দিল। এই 1 মাস যে সে নিজেও অভুক্ত ছিল। তুবার উন্মাদনা দেখে গালিব বলল, আই লাইক ইয়োর হর্নি মুড সুইটহার্ট। গালিব তুবার অধরে রেখে গালিবের শার্টের বোতাম খুলে শার্ট ছুঁড়ে ফেলে দিল। আস্তে আস্তে দুজনের বেসামাল ভালোবাসায় একাকার হয়ে গেল। তাদের বেসামাল ভালোবাসার অবসান ঘটে দুইজনই শাওয়ার নিল। তুবা শাওয়ার শেষ করে সবাই মিলে লাঞ্চ শেষ করে ঘুমিয়ে পড়ল। বিকালবেলা অনি, জিসান আর গালিব তুবা বাইরে ঘুরতে বের হলো। রাস্তায় নীলা তার 2 ছেলে নিলয়কে তুলে নিল। সবাই মিলে পুরো বিকেল ঘোরাঘুরি শেষ করে রেস্টুরেন্টে
খেয়ে বাড়ি ফিরে এলো। অনি আর তুবাকে বাড়িতে রেখে জিসান আর গালিব একটু বাইরে বের হলো। তুবা বাড়ি এসে প্রতিদিনের মতন তহিদ খানকে ওষুধ খাইয়ে দিল। তুবা, বাবা আসবো? তহিদ খান, আইমা, পরীক্ষা কেমন দিলি আজ? তুবা, ভালো বাবা, আজ থেকে পরীক্ষা শেষ, এখন আমি ছুটি। ইয়ে। তহিদ খান তুবার বাচ্চামি দেখে তুবার মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে আমার। তুবা তহিদ খানকে ওষুধ দিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বসে বসে গল্প করছিল। গালিব এসে বলল, সুইটহার্ট কি করো? উপন্যাস পড়ছি। তোমার নায়কের সামনে দাঁড়িয়ে আছে আর তুমি উপন্যাসের নায়ককে নিয়ে ব্যস্ত? আরে তেমন কিছুই না, আমি বোর হচ্ছিলাম তাই এখনই বসলাম একটু। গালিব একটা স্প্রাইটের ক্যান তুবার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, বাইরে অনেক খাওয়া হয়েছে, এটা খেয়ে নাও, তাহলে পেট ঠিক থাকবে। তুবা, এটাতে আবার কিছু মেশাননি তো? ময়ের ক্যানের মতন? গালিব, আমি কেন এই কাজ করতে যাব? তুবা, সেটা আপনি ভালো জানেন। গালিব, আমার যেটা নেওয়ার সেটা আমি জোর করেও নিতে পারি সুইটহার্ট। তুবা, তবু আমার কেমন জানি লাগছে। গালিব, আচ্ছা তোমার যেটা ইচ্ছে সেটাই নাও। তুবা গালিবের কাছে রাখা ক্যানটা নিয়ে নিল। খাওয়া শেষ করে বলল, নিন, এখন আপনি এটা খেয়ে নিন। গালিব দাঁড়িয়ে আছে। তুবা, আমি জানতাম আপনি কিছু মিশিয়েছেন, তাই এখন খাচ্ছেন না এটা, তাই না? গালিব তুবার কথা শুনে একদমে পুরো ক্যান শেষ করে দিল। ক্যান দুটো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে গালিব ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে গালিব তুবার সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেল। গালিবের এমন ব্যবহারে তুবা অনেক অবাক হলো। তুবা, কি হলো এটা? কিছুই তো করলাম না, তাতেই রাগ করলো কেন? যাক, আমারটা দেখি। তুবা হাই তোলা শুরু করলো। তুবা, আজ শান্তির ঘুম হবে মনে হচ্ছে অনেক দিন পর। যার যা মন চাই করুক, আমি এখন ঘুমাবো। তুবা একটু পরে ঘুমে মগ্ন হয়ে গেল। 9:20 গালিব রুমে ঢুকলো। রুমে ঢুকে তুবাকে ঘুমিয়ে থাকতে দেখে। গালিব তুবাকে কয়েকবার ডাক দিল সত্যি ঘুমিয়ে গেছে কিনা চেক করার জন্য। গালিব যখন নিশ্চিত হলো তুবা ঘুমিয়েছে তখন মুচকি হেসে বলল, বোকা মেয়ে, তুমি বুঝতেই পারলে না তোমার সাথে কি হলো। যাক, আমাকে আর বেশি কষ্ট করতে হলো না, তুমি নিজেই জালে এসে পা দিয়েছো। গালিব ফোন বের করে ফোন দিল। কাজ ওকে, রাস্তা ক্লিয়ার, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, আমি ব্যাগ গুছিয়ে বের হচ্ছি। গালিব ফোন কেটে দিল। গালিব তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। রাত 10টায় তার ফ্লাইট, যত দ্রুত সম্ভব তাকে বের হতে হবে। গালিব তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। যাওয়ার পথে গালিব নিলয়কে ফোন দিল। হ্যাঁ বল, কাজ হয়েছে? গালিব, হ্যাঁ দোস্ত, ধন্যবাদ তোর সব কিছুর জন্য। আজ তুই না হলে আমি এত দূর আগাতে পারতাম না। নিলয়, বেটা, বন্ধু হয়ে এত কিছু তো করতেই পারি। গালিব, তুই এই দিকটা সামলে নিস প্লিজ। আমার এভাবে যেতে ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই, না হলে তো সব শেষ হয়ে যাবে। নিলয়, তোরা এখন কোথায়? গালিব, রাস্তায় আছে, একটু পরে ফ্লাইট। নিলয়, আচ্ছা তুই ভালোভাবে যা, এদিকটা আমি সামলে নেব, আর পৌঁছে আমাকে কল দিস। গালিব, ভালো থাক দোস্ত, তোর এই হেল্প আমি কোনোদিনও ভুলবো না। নিলয়, তুই তোর এই ধন্যবাদ তোর পকেটে রাখ, আর না হলে তোর সব প্ল্যানই পানি পড়ে যাবে বলে দিলাম। গালিব হেসে ফোন কেটে দিল। গালিব এয়ারপোর্টে এসে সব ইমিগ্রেশন শেষ করে তাড়াতাড়ি করে ফ্লাইটে উঠে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। গালিব, যাক বাবা, শেষ পর্যন্ত সব ঠিকঠাক ভাবে শেষ করতে পারলাম। প্লেন আকাশে উঠছে। গালিব, বাই বাই বাংলাদেশ।
গরমের দিনেও শীত শীত লাগছে তুবার, মনে করলো এসি বন্ধ করে দিবে, তাই হাত বাড়িয়ে এসির রিমোট খুঁজতে লাগলো, কিন্তু রিমোট পেল না। রুমের রুমের স্মেলটাও কেমন অপরিচিত লাগছে। তুবা চোখ খুললো, এটা তো তাদের রুম না, তাহলে সে কোথায় এসেছে দেখার চেষ্টা করলো। তুবা একা এই রুমে, কেউ নেই। তুবা নিজের শরীরের দিকে তাকালো, তার ড্রেস চেঞ্জ করা। কাল রাতে যে ড্রেস পরে ঘুমিয়েছিল আজ সেই ড্রেস না, অন্য একটা ড্রেস পরে আছে। তুবা বিছানা ছেড়ে উঠে বেলকনির দিকে তাকালো। সামনে একটা বেলকনিতে তুবা পা বাড়িয়ে হাঁটা দিল। বেলকনিতে গিয়ে দেখলো তুবা তার স্বপ্নের দেশের, মানে কাশ্মীরে। তুবা, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, এখানে কিভাবে আসলাম? আর আমার বেসামাল জামাই কোথায়? তুবা নিজের চোখ যায়। গালিব এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে নিচে। তুবা আর কিছু না ভেবে তার কাছে নিচে দৌড় দিল। তুবা দৌড়ে গিয়ে গালিবকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। গালিব সামনে দাঁড়িয়ে থেকেই বলল, সুইটহার্ট, কালকে একটুর জন্য তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছিলে। তুবা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। গালিব, তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে। তুবা, এর থেকেও বড় সারপ্রাইজ আমার কাছে আর কিছুই হতে পারে না। গালিব, আচ্ছা আগে উপরে চলো, তারপর দেখাচ্ছি। তুবা আর গালিব উপরে এসে তাদের পাশের রুমে নক করলো। রুমের ভেতর থেকে জিসান আর অনি বেরিয়ে আসলো। তুবা, ওয়াও, তোমরাও এসেছো? অনিও চিল্লিয়ে তুবাকে জড়িয়ে ধরলো। বান্ধবী, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অনি আর তুবা এমন কাণ্ড দেখে গালিব আর জিসান হাঁ করে তাকিয়ে আছে। গালিব, জিসান, জিসান, হ্যাঁ ভাইয়া। তুমি তোমার বউকে নিয়ে ঘরে যাও, আমি আমার বউকে নিয়ে ঘরে যাই। দুই পাগলের যে অবস্থা। গালিব তুবার হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে, আর জিসান অনেকে গালিব টেনে নিয়ে আসলো তুবাকে রুমে। তুবা, এভাবে কেন নিয়ে আসলেন আমাকে? গালিব, তুমি কি একটা কথা জানো সুইটহার্ট? আমি বায়োলজিতে ক্লাসে টপার ছিলাম। তুবা, তো তাতে আমার কি? গালিব, তাই আমি ভাবছি আজই সুন্দর পরিবেশে তোমাকে বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস সারাদিন করাবো। তুবা, কিন্তু আমি তো কমার্সের স্টুডেন্ট। গালিব, সমস্যা নেই, তুমি বুঝতে পারবে এই সাবজেক্ট, এটা অনেক সহজ। সুইটহার্ট, তুমি কি ভুলে গেছো আমি তোমার হাজব্যান্ড প্লাস টিচার। তুমি সায়েন্সের স্টুডেন্ট নাকি কমার্সের স্টুডেন্ট সেটা কি আমি জানি না? জোকসটা সুন্দর ছিল সুইটহার্ট। তুবা গালিবের এমন কথায় লজ্জা পেয়ে যায়, কারণ তুবা ভয়ে চেপে বলে ফেলেছে সে কমার্সের স্টুডেন্ট। গালিব, সুইটহার্ট, তাহলে আমরা ক্লাস শুরু করি। গালিব তুবাকে বেডে নিয়ে বায়োলজি ক্লাস শুরু করলো। তুবা কাশ্মীরে আসার খুশিতে বাধা দিল না। দুজনের মিলে গেল। যখন গালিব রেডি হচ্ছিল প্রপার প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য, তুবা হঠাৎ গালিবকে থামায়। তুবা, প্রোটেকশন ব্যবহার করবেন না? গালিব, না, আমার লিটিল তুবা লাগবে সুইটহার্ট। তুবা, কিন্তু আমার যে আপনার মিনি ভার্সন লাগবে। গালিব, ওকে, দেন টেক ইট সুইটহার্ট। সবাই সকালে নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল। গালিব যদিও তুবার জন্য ঘুমাতে পারেনি, কিন্তু এদিকে অনিশা সারাক্ষণ এত এক্সাইটেড ছিল যে জিসানকে এক সেকেন্ডের জন্য রেস্ট নিতে দেয়নি। এখন সবাই ঘুমাবে, তাই নিজের রুমে গেল, কিন্তু তুবার তো ঘুম আসছে না। তুবা গালিবের দিকে তাকিয়ে আছে। গালিব কপালে হাত রেখে ঘুমানোর চেষ্টা করছে। তুবা, শুনুন না সুইটহার্ট, এখন ঘুমাও, আমাকে ছেড়ে এক পা বাইরে যাবে না। তুবা, আমি কিন্তু আমার তো ঘুম আসছে না।
কি করব তাহলে আমি? গালিব, তাহলে আবার একটা ক্যান খেয়ে নাও। তুবা, না বাবা থাক, এখন আবার দেখা যাবে ঘুম থেকে উঠে দেখবো আমি স্বপ্ন ছেড়ে আবার বাড়িতে এসেছি। গালিব 1 সেকেন্ডে উঠে তুবাকে জাপটে ধরে আবারও শুয়ে পড়ল। গালিব, সুইটহার্ট তুমি বড্ড বেশি কথা বলো, এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করো, তা না হলে আবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেব বলে দিলাম। তুবা, আমি আমি তো আমি তো কখন ঘুমিয়ে পড়েছি, এই দেখুন আমার চোখ বন্ধ। গালিব তুবারকে দেখে হেসে দিল, দুইজনেই ঘুমিয়ে গেল। বিকেলে চারজন সাইট সিন করতে বের হলো এবং কাশ্মীরের ফাস্টফুড গুলো ট্রাই করছিল। তুবা আর অনি তো ভুলেই গেছে যে তারা তাদের হাজবেন্ডের সাথে এসেছে। দুইজন নিজেদের মতন ঘোরায় ব্যস্ত। এদিকে গালিব আর জিসান লং কোটে পকেটে হাত ঢুকিয়ে তাদের মায়াবীদের দেখছে। জিসান, ভাইয়া একটু থেকে যাও তো, ওই গরু দুইটা দেখছি আমাদের ভুলে গেছে। দেখো কেমন মজা নিচ্ছে দুইজন, মনে হচ্ছে এরা হানিমুন না কলেজ ট্রিপে এসেছে। গালিব, থাক না, ওদের মতন থাকতে দাও, ওদের খুশি করানোর জন্যই তো এত কিছু, তাই না? জিসান, আচ্ছা কিছু বললাম না, ঠিক আছে, কিন্তু তুবা এখান থেকে নড়বে না। জিসান গালিবকে ধরে রেখেছে। তুবা আর অনি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। পিছন ঘুরে দেখে গালিব, জিসান কেউ নেই। অনি আর তুবা আবার বেগ হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে দেখে গালিব আর জিসান দাঁড়িয়ে এগরোল খাচ্ছে। দুইজন রেগে সেই দিকে আসতে দেখে গালিব আর জিসান এমন ভাব করলো যেন ওদের কথা তাদের মনেই নেই। তুবা, কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়িয়ে কেন? আমরা যে এতটা রাস্তা হেঁটে হেঁটে আবার চলে এসেছি। জিসান, ও তাই, আমাদের কি ভাগ্য আপনারা আমাদের মনে রেখেছেন। অনি, এটা কেমন কথা? জিসান, এটা কি তোমাদের কলেজ ট্রিপ নাকি যে তোমরা দুইজন আমাদের ভুলে গেছো? তুবা অনি দুইজন দুজনের মুখের দিকে তাকিয়ে হাসা শুরু করে দিল। জিসান, তুবা বেশি হাসবি না, প্লাস দিয়ে 2টা দাঁত তুলে দিব বলে দিলাম। গালিব, জিসান বাদ দাও, থাক বাদ দাও এখনকার মতন। গালিব তুবা গালিবের দিকে চাইলো। গালিব মনে হচ্ছে মন খারাপ করেছে। গালিব, জিসান চলো, আমাদের ফিরতে হবে, শীত বাড়ছে। গালিব হাঁটা শুরু করলো একা একাই। তুবা গালিবের অভিমান বুঝতে পেরে দৌড়ে এসে গালিবের ফাঁকে হাত ঢুকিয়ে দিল। তুবা, হানি? গালিব গম্ভীর কণ্ঠে বলল, সুইটহার্ট। তুবা, আপনি কি রেগে আছেন আমার উপরে? গালিব, কই না তো, রাগ করবো কেন? তুবা, এই যে আমি আপনাকে ছেড়ে অনির সাথে ঘুরছি। গালিব, না রাগ করিনি সোনা, তোমরা দুইটা আমার কলিজা, আর তোমাদের খুশি রাখার জন্য এত আয়োজন। তুবা, তাহলে আপনি মন খারাপ কেন? গালিব, আমার মন খারাপ না, আমি একটু মাথা ব্যথা করছে, কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপ আছি। তুবা, আপনাকে বারবার বলেছি ডাক্তারের কাছে চলুন, কিন্তু আপনি শোনেন না আমার কথা। গালিব তুবার 2 গালে হাত দিয়ে বলল, সুইটহার্ট, আমার কিছু হবে না, তুমি আছো না, তুমি আমার সব রোগের ওষুধ, তুমি আমার কাছে থাকলে আমার আর অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। তুবা গালিবকে জড়িয়ে ধরে। এদিকে অনি জিসানের সাথে ঝগড়া শুরু করে দেয়। জিসান, রাঙাবো, বেশি লাফালাফি করিও না, না হলে বরফে ছুঁড়ে মারবো। অনি, আপনি ছুঁড়ে মারলে আমি কি বসে থাকবো? আমি আজ রুমের বাইরে রেখে দিব, এই বলে দিলাম। জিসান, আচ্ছা রুমে চলো, তারপরে বাকিটা দেখা যাবে। তুবা আর জিসান দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছে আর হাসছে। অনি আর জিসান কাছাকাছি আসলে গালিব জিসানকে জিজ্ঞাসা করলো, জিসান, কি হয়েছে তোমার, আজ এমন মেজাজ চিটচিটে হয়ে আছে কেন? জিসান, মেজাজ খারাপ হওয়ার ফুল ক্রেডিট গোজ টু আপনার আদরের বোন।
গালিব অনেকই করেছে। জিসান কি করবে সেটা বলেন, কি করেনি সেটা বলেন। কাল থেকে আমাকে একটু ঘুমাতে দেয়নি। 2 রাত থেকে ঘুম ঘুম মরা বলে কেমন লাগে, মাথা কাজ করছে না আমার। অনি আপনি না আর্মি, আপনাদের তো কত রাত জেগে থাকতে হয় শুনেছি। জিসান আমি যে 1 বছর ধরে বাড়িতে বসে বসে ঘোড়ার ঘাস কাটছি, এটা কি তোমার চোখে পড়ে না রাঙাবো? অনি আপনি কি অনেক ক্লান্ত? জিসান না বোন, আমি একটুও ক্লান্ত না, আমার মনটা চাইছে তোমাকে আমি। জিসান গালিবের এই রূপ দেখে হাসছে। তুবা আপনি হাসছেন কেন? গালিব হাসছি কারণ আমার পাগল বোনটা কেমন করে আমার ভদ্র শালাবাবুকে পাগল বানিয়ে দিয়েছে। মিস্টার পারফেক্ট এখন মিস্টার পাগল হয়ে গেছে। জিসান হ্যাঁ ভাইয়া, তুমি হাসো আমার এই অবস্থা, আর তুমি হাসো, প্রাণ খুলে হাসো। গালিব না হেসে উপায় আছে? আমি যদি ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো, নীলা আর নিলয়কে দেখানো যেত। জিসান ভাই তুমি ধন্য এমন পাগল নারী সামলানোর জন্য। হোটেলে ফিরে এসে গালিব মেডিসিন নিয়ে একটু রেস্ট নিচ্ছে। তুবা জিসান আর অনির রুমে গেল। তুবা ভাইয়া আসবো? জিসান হ্যাঁ আয় বোনো। ভাইয়া ভাইয়া কোথায়? তুবা ওনার মাথা ব্যথা করছে তাই রেস্ট নিচ্ছে। অনি ও আচ্ছা, সমস্যা নেই, আমরা গল্প করি চলো। তুবা চলো নিচে আগুন জ্বালিয়ে গল্প করি। অনি হ্যাঁ চলো। জিসান আর কি করবে, 2 পাগলির মাঝে তার বাধ্য হয়ে তাদের নিয়ে নিচে গেল। 3 জন মিলে আগুন ধরিয়ে গল্প শুরু করে। তুবা জিসানকে জিজ্ঞাসা করলো, তুবা ভাইয়া এই ট্রিপে আসার প্ল্যান কবে থেকে রে? জিসান আমি তো জানি না, ভাইয়া তো আমাকে রাতে বললো যে আমরা আজ কাশ্মীরে যাচ্ছি। অনি আমি তো 5 মিনিট আগে জেনেছিলাম। তুবা উনি তাহলে এই প্ল্যান একা কিভাবে করেছেন? গালিব আমাকে নিয়ে কথা হচ্ছে, আমাকে ডাকলেই পারতে সবাই। জিসান আরে ভাইয়া তুমি নাকি ঘুমিয়েছিলে তাই তো ডাকিনি। তুবা আপনি কেন এভাবে আসতে গেলেন? গালিব চোখ খুলে দেখি তুমি নেই, বুকের ভেতর কিছু একটা টান অনুভব করলাম, তাই উঠে সেই সুতো ধরে এদিকে আসতে লাগলাম। তুবা এখানে এসে বসুন। গালিব একটা চেয়ার টেনে বসলো। গালিব আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি। তুবা আচ্ছা এখন আপনাকে পেয়েছি, আপনি উত্তর দিন তাহলে। গালিব জি আজ্ঞা মহারানী, আপনি প্রশ্ন করা শুরু করেন। তুবা আপনি কাশ্মীরে আসার প্ল্যান কবে করেছেন? গালিব কালকে দুপুরে। তুবা এত অল্প সময় কিভাবে সবকিছু করা সম্ভব? ভিসা কিভাবে পেয়েছেন? গালিব সুইটহার্ট আমার 5 বছরের বিজনেস ভিসা করা আছে, আর অনি জিসানের ভিসা আমি আমাদের দ্বিতীয় বিয়ের আগেই করে রেখেছিলাম। তুবা আপনি এত প্ল্যান আগে থেকে কি করে করেছেন? গালিব তোমাকে অনি আর জিসানের বিয়ের দিন বলেছিলাম, মনে আছে? তোমার জন্য সারপ্রাইজ আছে। তুবা হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি পরে সেটা বলেননি। গালিব এটা হচ্ছে সেই সারপ্রাইজ, মাঝখানে ঝড় এসে সবকিছু শেষ করে দিয়েছিল। কাল যদি তুমি স্বপ্নের দেশে যাওয়ার কথা কাল যখন তুমি স্বপ্নের দেশে যাওয়ার কথা বলো তখন আমি সবকিছু আবার প্ল্যান করি। যেহেতু তোমার পরীক্ষাও শেষ তাই তোমাকে নিয়ে চলে এলাম তোমার স্বপ্নের দেশে। তো বাহ আপনি মাথায় এত বুদ্ধি রেখে ঘুমান কি করে? গালিব রাতে তোমাকে দিয়ে ঘুমাই তাই সমস্যা হয় না। জিসান আচ্ছা ভাইয়া একটা গান শোনাও এখন আমাদের। গালিব খালি গলায় কিভাবে গান গেয়ে শোনাবো? তুবা না আপনার মাথা ব্যথা, এখন গান গাইতে হবে না। গালিব আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন আমি ঠিক আছি। আচ্ছা কোন গান শোনাবো? জিসান তোমার ইচ্ছা ভাইয়া যে কোনো গান হলেই হবে। গালিব তুবার চোখের দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। গালিব আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার, আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। জিসান, হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, চাইলে আশকারা পাক অল্প বেশ, বেইমানি মন বাঁধবো তোমার হাতে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। গালিব জিসান দুইজন গান গাওয়া শেষ করলো, তবু অনি সহ হোটেলের স্টাফ সবাই হাততালি দিল। অনি, ভাই অনেক সুন্দর হয়েছে। জিসান, আমি যে গাইলাম কই আমার তো কিছু বললে না। অনি, তোমার বেলায় মনে হচ্ছিল হাঁস প্যাক প্যাক করছিল। গালিব তুবা হেসে দিল। একজন হোটেল স্টাফ বলল, না স্যার, দুইজনে অনেক সুন্দর গেয়েছে, তাই তো আমরা সবাই আপনাদের গান শুনতে আসলাম। গালিব, এই তুমি বাংলা পারো? স্টাফ, জি, আমি কলকাতা থেকে এসেছি। জি স্যার, বাহ, তাহলে তো ভালোই হলো, আমরা একজন বাঙালি পেলাম। স্টাফ, জি স্যার, সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। গালিব, স্যার বলতে হবে না, ভাইয়া বলো। এখানে এসেও স্যার স্যার শুনলে মনে হচ্ছে কলেজ বা অফিসে আছি। স্টাফ, ওকে, আপনাদের ডিনার কি রেডি করব? গালিব, হ্যাঁ অবশ্যই। গালিব তুবাকে চোখ মেরে বলল, হ্যাঁ অবশ্যই, কালকে আবার আমাদের বের হতে হবে স্বপ্নের দেশে।